ইশরাকের শপথ ইস্যুতে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে ইসি, আপিল বিভাগের নির্দেশনা। শপথ না নেওয়ায় আদালত অবমাননার শামিল বললেন ইশরাক। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। নিক্কেই সম্মেলনের প্রধান উপদেষ্টা বললেন, শুধু একটি রাজনৈতিক দলই ডিসেম্বরে ভোট চায়। সীমান্তে কঠোর নিরাপত্তার মধ্যেও পাঠানো হচ্ছে নারী পুরুষ শিশুদের। শুধু সিলেটেই সীমান্ত পথে 20 দিনে এসেছে 300-রও বেশি মানুষ। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চল ও রাজধানীতে বৃষ্টি। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের দেয়া রায় ও নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা লিভ টু আপিল পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করেছে আপিল বিভাগ। পর্যবেক্ষণে বলা হয়, নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান এবং সংবিধান অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। এদিন শুনানিতে আদালত বলেন, এই ঘটনা লিটমাস টেস্ট হিসেবে কাজ করবে। ইসি কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে তা প্রমাণিত হবে। ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, ইশরাক হোসেনকে নির্বাচিত করে ইতিমধ্যে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, তাই এই সিদ্ধান্ত থেকে পেছন ফেরার সুযোগ নেই। এদিকে নির্বাচন কমিশনের আইনজীবী বলেছেন, ইশরাক হোসেনকে মেয়র নির্বাচিত করে ইসির প্রকাশিত গেজেট বাতিল করেননি আপিল বিভাগ, তাই তা বহাল থাকবে। তবে রিটকারীর আইনজীবীর দাবি, গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে শপথ না পড়ানোয় এর মেয়াদ শেষ হয়ে গেছে। তিনি বলছেন, নির্বাচন কমিশনের উচিত ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করে দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করা। উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে, ইলেকশন কমিশন, স্থানীয় সরকার নির্বাচন সহ যত নির্বাচন আছে, নির্বাচন পরিচালনার বিষয় সম্পূর্ণ স্বাধীন। সে সংবিধান দ্বারা পরিচালিত হবে। তিনি সংবিধানের সীমারেখার মধ্যে কাজ করবেন। এই জন্য তাকে কারো দ্বারস্থ হতে হবে না। এই ভিউটাকে মহামান্য আপিলের ডিভিশন এই ভিউটাকে সামনে এনেছেন। আপিল বিভাগের যে অভিমত প্রকাশ করেছেন, এইটা ডিসপোজ করেছেন। সেখানে নির্বাচন কমিশনের গেজেটটাকে বাতিল ঘোষণা করার কোনো সিদ্ধান্ত প্রকাশ করেননি। নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে। আগেও সিদ্ধান্ত দিয়েছে যে তাদের আপিল করার কোনো গ্রাউন্ড নাই, তারা আপিল করবে না। এখন মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন থেকে অবজারভেশন দিয়েছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নেবে যে এটা বিবেচনা করবে কি, এবং বিবেচনা করে তারা আবার মতামত দিবে। সে মতামত পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ইচ্ছাকে শপথ দিতে হবে। আপিলের ডিভিশন যখন মামলায় দেখে লোকাল স্ট্যান্ডিং নাই, তখন আমার সিপি খারিজ করে দেয়। কিন্তু আজকে আমার সিপি খারিজ করেনি, তারা ডিসপোজ অফ করেছে অবজারভেশন দিয়ে। দ্যাট মিনস আমার লোকাল স্ট্যান্ডিং অ্যাডমিটেড হয়েছে। গেজেট হওয়ার 30 দিনের পরে গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন আর গেজেটের কোনো প্রশ্ন নেই এখানে। আদালতের রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে মন্তব্য করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আপিল বিভাগের নির্দেশনার পর মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে তা হবে আদালত অবমাননার শামিল। আপিল বিভাগের আদেশের পর নগর ভবনে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন। এর আগে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকেই নগর ভবনের সামনে এসে জমায়েত হতে থাকে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা। তুমুল বৃষ্টি উপেক্ষা করে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নগর ভবনে এসে জড়ো হতে থাকেন ঢাকাবাসী। বৃষ্টির মধ্যে বিক্ষোভ করেন তারা। স্লোগানে মুখর হয়ে ওঠে নগর ভবন ও এর আশপাশের এলাকা। একই দাবিতে সকল ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়ে ঢাকাবাসীর আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নগর ভবনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। টানা 14 দিন ধরেই নগর ভবনের প্রত্যেকটা ফটকেই তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এদিকে আপিল বিভাগের রায়ের পর নগর ভবনের সামনের কর্মসূচিতে তাৎক্ষণিক নিজের প্রতিক্রিয়া দেন ইশরাক হোসেন। তারা যদি অনতি বিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য পদক্ষেপ না নেয়, তাহলে এটাই প্রতীয়মান হবে যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং আপিল বিভাগের প্রতি তারা আদালত অবমাননার শামিল হচ্ছেন। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের একটি রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে গেলে তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে। ভালোভাবে সংস্কার করতে হলে ডিসেম্বরের পরে আরো 6 মাস দরকার হবে।
বৃহস্পতিবার জাপানে নিক্কেই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিচার সংস্কার ও নির্বাচন তিনটি এই সরকারের প্রধান কাজ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, তিনি কোনো রাজনীতিবিদ নন, তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত প্রতিনিধির কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করতে চান। ডক্টর ইউনূস আরও বলেন, সরকার ডিসেম্বরে নির্বাচন করতে চায়, তবে রাজনৈতিক দলগুলো যদি বেশি সংস্কার চায় তাহলে সর্বোচ্চ আগামী জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে গণতন্ত্রের মসৃণ রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিক্কেই সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার। সীমান্তের কঠোর নিরাপত্তার মাঝেই সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢুকেছে নারী, পুরুষ ও শিশুরা। গত ২০ দিনেই দেশে পুশিন করা হয়েছে প্রায় ৩০০ জনের বেশি মানুষ। সিলেট প্রতিনিধি দীপু সিদ্দিকীর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে পুশিন হঠাৎ বেড়ে গেছে, এ নিয়ে বেড়েছে উদ্বেগও। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এর প্রতিবাদ ও সতর্ক অবস্থান সত্ত্বেও অবৈধ প্রবেশ অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত ২০ দিনে প্রায় ৩০০-র বেশি মানুষকে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন করেছে বিএসএফ। অবৈধ প্রবেশের প্রায় সবগুলো ঘটনা ঘটেছে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে। ১ মাসের মধ্যে যত বাংলাদেশে আছে তোমরা স্বেচ্ছায় এসে ধরা দাও, আর নয়তো যদি পরে যদি তোমাকে ধরার পায় তাহলে শাস্তি দিয়ে পাঠাই দিন। যাতে আমরা গায়ে ৩ তারিখে যাই ধরা দিয়েছিলাম। ইটের ভাটায় কাজ করতাম, আর ওখানে ১৩-১৪ বছর ধরে থাকছি। আর ওখানকার সরকার মানে প্রশাসন ঘোষণা করে দিছে যে ৩০ তারিখের মধ্যেই যদি ধরা দেন বাংলাদেশি, তাহলে ভালো, তোমার সুসম্মানে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি সুসম্মানে ধরা না দেন তাহলে তোমার শাস্তির ব্যবস্থা করা হবে। জানা গেছে তারা সবাই বাংলাদেশি। নিজ দেশে ফেরার জন্য তারা ভারতের বিভিন্ন রাজ্যে আত্মসমর্পণ করে। পরে তাদের বৈধভাবে দেশে পাঠানোর কথা বলে অবৈধভাবে রাতের অন্ধকারে সীমান্তের কাঁটাতারের গেট খুলে নারী, পুরুষ ও শিশুদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ। কোনো অবৈধভাবে কোনো আমাদের নাগরিক অন্য কোথাও যেয়ে থাকে, সীমান্তের ওপারে যেয়ে থাকে, সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হওয়াটাই আমি যুক্তিযুক্ত মনে করি। আমাদের যে কার্যক্রম আছে সেখানে কোনো ধরনের সমস্যা হবে না। সেই সমস্ত জায়গাতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদগুলো করি এবং তাদের সুস্থতা নিরূপণের জন্য আমরা তাদের শারীরিক কন্ডিশনটা আমরা জানার চেষ্টা করি। বিএসএফ এর পুশ ইন বেড়ে যাওয়ায় সিলেটের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সম্ভাব্য যে আমাদের পুশিনের জায়গাগুলো, যে জায়গাগুলোতে পুশিন হতে পারে, ওই জায়গাগুলোতে আমাদের টহল কার্যক্রমকে আরো জোরদার করেছে। তবে এই পুশিনের সময় বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি রোহিঙ্গা এবং ভারতীয়দের ঠেলে দেওয়ার শঙ্কায় বিজিবি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে আজ ১৩ জনকে বাংলাদেশে পুশিন করেছে বিএসএফ। ভারতের দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানার গোবরাবিল গেট দিয়ে আজ ভোরে ১৩ জনকে বাংলাদেশে পুশিন করে বিএসএফ। এ সময় স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তাদের আটক করে বিজিবি। এদের মধ্যে ১১ জন নারী ও ২ জন পুরুষ। পুশিন ঠেকাতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এদিকে গতকাল সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে পুশিন করা নারী ও শিশুসহ ২৩ জনকে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য কুড়িগ্রাম পুলিশ লাইনে পাঠানো হয়েছে। আজ বেলা ১১টার দিকে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ইমরান হোসেন সদর থানা থেকে তাদেরকে একটি বাসে উঠিয়ে দেন। সেখান থেকে কুড়িগ্রাম পুলিশের মাধ্যমে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে আগামী ৪৮ ঘন্টা ঢাকা সহ সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকাল থেকে রাজধানীতে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। নিম্নচাপের প্রভাবেই এমন বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে নিম্নচাপ থাকলেও ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে দেশের ৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর ও নৌ বন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়েই থাকতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে দেশের বিভিন্ন জেলায়।
চট্টগ্রামে সকাল থেকে থেমে থেমে হালকা বৃষ্টিপাত হচ্ছে। নাগরিক জীবনে দুর্ভোগ বেড়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলা সহ উপকূলেও গুড়ি গুড়ি বৃষ্টি ও হালকা বাতাস অব্যাহত রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে দ্বিতীয় দিনের মতো নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ রয়েছে। সবাইকে সতর্ক থাকার পাশাপাশি আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত হাতিয়ার সঙ্গে নৌপথে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। বরিশালের আভ্যন্তরীণ 18টি রুটে ML টাইপের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পটুয়াখালী শহরের নিচু এলাকাগুলো। এদিকে কুয়াকাটা উপকূলে সমুদ্রের ঢেউয়ের তোড়ে উপকূলীয় এলাকাগুলো প্লাবনের ঝুঁকিতে পড়েছে। লঘুচাপের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ঝিনাইদহে। ঝালকাঠিতে টানা বৃষ্টিতে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে মহানগর বিএনপি। পরে সমাধি প্রাঙ্গণে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাঙ্গুনিয়ার জিয়ানগরে উপলক্ষে এক আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনায় পুস্তক প্রদর্শনী হয়েছে। দুপুরে ব্যাংকোয়েট হল চত্বরে জিয়া স্মৃতি পাঠাগারে প্রদর্শনীর উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট SM শফিকুল আলম মনা। এর আগে অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করে মহানগর স্বেচ্ছাসেবক দল। দিনাজপুরের লিচুর বাগানগুলোতে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর লিচুর ভালো ফলন হয়েছে। এদিকে জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে বেদেনা জাতের লিচু। এতে নতুন আসার সম্ভাবনা দেখছেন চাষিরা। দিনাজপুর থেকে চিত্ত ঘোষের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের থোকায় থোকায় ঝুলছে বিভিন্ন জাতের লিচু। পাড়ার প্রস্তুতি নিচ্ছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। বাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের মাদ্রাজি জাত, হারিয়া, বেদানা, বোম্বাই, চায়না থ্রি এবং মুজাফফরি জাতের সব লিচু। জেলায় এবছর লিচু চাষ হয়েছে প্রায় 5400 হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 36,628 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 7 কোটি টাকা। আশানুরূপ ফলন পাওয়ায় খুশি চাষিরা। পশ্চিম দিকে যে হাওয়াটা আসে, গরম হাওয়া, সেই হাওয়াটা যদি না আসে এবং ঝড় বৃষ্টি বাদল মনে করেন দুর্যোগ আকাশের সেটা যদি না হয়, ইনশাআল্লাহ আমার লিচুতে ভালো ফলন আশা করি। 15-20 দিনের মধ্যেই মাদ্রাজি লিচুটা মার্কেটে উঠবে, খাওয়ার উপযোগী হবে। লিচু মোটামুটি গাছে ভালোই আছে, এখনো লিচুর কোনো সমস্যা হয়নি। আবহাওয়া যদি ঠিক থাকে তাহলে হয়তো লিচুর আমরা ভালো লাভবান হব। বেদানা জাতের লিচু জিআই স্বীকৃতি পাওয়ায় বেড়েছে রপ্তানির সম্ভাবনা। বেদানা লিচু অন্য জায়গায় আছে, কিন্তু মাসিমপুরের মতো সুস্বাদ হবে না। আমাদের মাসিমপুরের জিআই বেদানা লিচু জিআই স্বীকৃতি পাওয়াতে আমরা খুব আনন্দিত। আশা করছি এই আবহাওয়া যদি বিরাজমান থাকে আমরা লিচুতে আমরা আয় বর্ধন করতে সক্ষম হব এবং কৃষক আর্থিকভাবে যথেষ্ট লাভবান হবে। জেলায় 5418টি লিচু বাগানে চাষ হয়েছে নানা জাতের লিচু। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করেছেন, বিদ্যুৎ প্রকল্পের নামে শেখ হাসিনার পরিবার ভারতের কোম্পানিগুলোর সাথে নেগোসিয়েশন করে বাংলাদেশ থেকে লাখ লাখ টাকা লুট করেছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার চৌরঙ্গি মোড়ে দুপুরে এক পথসভায় এমন মন্তব্য করেন সার্জিস। বলেন, এখনো পর্যন্ত বাংলাদেশের সাথে ভারতের যে আচরণ তা সন্তোষজনক নয়। এই আচরণ দিয়ে বাংলাদেশের কাছ থেকে প্রতিবেশীর মতো আচরণ আশা করলে এটা তারা পাবে না। সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে প্রতিবেশীর মতো সম্মানজনক আচরণ করতে হবে, সমতার সম্পর্ক হতে হবে। আগের মতো দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর মানবে না বলে জানান সার্জিস আলম। ফরিদপুরে একজন ইজিবাইক চালককে হত্যা মামলায় 4 আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক দুপুরে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় 2 আসামি আদালতে হাজির থাকলেও 2 আসামি এখনও পলাতক। 2020 সালে 6 মার্চ ইজিবাইক চালক ফারুক তালুকদারকে হত্যা করে তার গাড়ি ও মোবাইল নিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় বাসিন্দা মিন্টু হত্যা মামলায় অভিযুক্ত ফারুক হোসেন ও আমিন উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এক আসামির উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করে। অপর আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট।
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে ময়মনসিংহে। সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে র্যালি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ। সাভার থানা বিএনপির সাবেক সভাপতি হাজী মাহমুদুল হাসান আলাল স্মরণে দোয়া মাহফিল হয়েছে। প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সহ অন্যান্যরা। ঈদ উপলক্ষে বয়স্কদের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে কুড়িগ্রামে এনএস আমিন স্কুল হলরুমে। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব সহ অন্যরা। জামাতের কর্মী সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে কিশোরগঞ্জে। সকালে জেলা পাবলিক লাইব্রেরিতে বক্তব্য রাখেন জেলা আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী। শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন বিষয়ক জাতীয় পুষ্টি সপ্তাহ হয়েছে হবিগঞ্জে। সকালে সিভিল সার্জন কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। মাধ্যমিক পর্যায়ে ভাষাগত দক্ষতা বৃদ্ধিমূলক প্রতিযোগিতা লিঙ্গুয়া ফিউশন 2025 অনুষ্ঠিত হয়েছে মুন্সিগঞ্জে। সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান। কুয়েটের শিক্ষার্থী ইফাজের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে নাটোরে। সকালে নবাব সিরাজ উদ্দৌলা সরকারি কলেজ চত্বরে এ প্রতিবাদ সমাবেশ করেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রংপুর নার্সিং শিক্ষার্থীরা। সকালে মেডিকেল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। সুনামগঞ্জে অবৈধ পথে আসা 1.5 কোটি টাকার ভারিত পণ্য আটক করেছে বিজিবি। দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির। পাহাড় ধসের শঙ্কায় সচেতনতামূলক মাইকিং প্রচার চালানো হয়েছে খাগড়াছড়িতে। বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এই প্রচারণা চালানো হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইশরাকের শপথ ইস্যুতে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে ইসি, আপিল বিভাগের নির্দেশনা। শপথ না নেওয়ানো আদালত অবমাননার শামিল বললেন ইশরাক। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। নিক্কেই সম্মেলনের প্রধান উপদেষ্টা বললেন শুধু একটি রাজনৈতিক দলই ডিসেম্বরে ভোট চায়। সীমান্তে কঠোর নিরাপত্তার মধ্যেও পাঠানো হচ্ছে নারী পুরুষ শিশুদের। শুধু সিলেটে সীমান্ত পথে 20 দিনে এসেছে 300-রও বেশি মানুষ। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চল ও রাজধানীতে বৃষ্টি। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা। দর্শকে ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।